অ্যাওয়ে টি-20 সিরিজে আফগানদের ৩-০তে হোয়াইট ওয়াশ করে অনেকটা আকাশে উঠছিল বাংলাদেশ। ক্যাপ্টেন লিটনকে ছাড়া অমন পারফরমেন্স নিশ্চয়ই সাহস বাড়িয়েছিল টাইগারদের। তবে দেশের মাটিতে এসে টানা ৮ সিরিজ হারা উইন্ডিজের সামনে আবার মাটিতে নেমে পড়ল টাইগাররা। ক্যাপ্টেন লিটন দলে ফিরেও রাখতে পারেননি কোনো ইম্প্যাক্ট। ওয়ানডে সিরিজে উইন্ডিজ ভয় ধরিয়েছিল, তবে জিততে পারেনি। টি-20তে আর অত হিসেব নিকেশের ওরা ধার ধারেনি, বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ৩-০ ব্যবধানে। একটু স্পোর্টিং উইকেটে পড়েই যেন খাবি খেলেন টাইগার ব্যাটাররা। বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজ ছাড়াও বিপিএল নিয়েও আজ আড্ডা হবে। সামনে শুরু হতে যাচ্ছে বিপিএল এর নতুন মৌসুম। স্বাগত আজকের খেলার আড্ডায়, আপনাদের সাথে রয়েছে আমি তাই বনত। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক এম কায়সার এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক আলোচনা রয়েছে, তবে কি নিয়ে কথা বলবো সেটা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। আমাদের আজকের বিষয় দুটো, এবং বাংলাদেশ উইন্ডিজ টি-20 সিরিজ সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, আর নতুন মোড়কে বিপিএল সফল হবে কতটা। শুরু করতে চাই ইফতেখার মিঠুকে দিয়ে। মানে ইউ আর নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট মানে বাংলাদেশ দলের পারফরমেন্স। আপনি পরিচালনা পর্ষদে রয়েছেন, তারপরে ওটাকে কেন্দ্র করেই তো যত আয়োজন, মানে বোর্ডে যা হয়, যতজন মানুষ কাজ করেন, সবার টার্গেটটা থাকে যেন বাংলাদেশের পুরুষ দল নারী দলরা মাঠে গিয়ে ভালো পারফর্ম করে। এই পারফরমেন্স দেখার পরে কতটা হতাশ আপনি? শোনেন, এনি হারা কিন্তু একটা হতাশা। আর যখন আপনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে, যখন আপনি একটা সাপোর্টার ফলোয়ার, ধরেন আপনি যদি এখন মানে আবনি মডার্ন খেলা দেখতেও গিয়ে আপনার টিম হারে আপনার কাছে খারাপ লাগে, আর দেশ হারলে তো আরও খারাপ লাগে। সো এক্সপেকটেশন তো সবসময় আমাদের ভেরি হাই। আর সবচেয়ে এই যে দেখেন এই রেজাল্টটা আমাদের সবচেয়ে কায়সার ভাইও এগ্রি করবে যে আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি খারাপ খেলছি না। আমাদের গ্রাফটা কিন্তু এরকম। টি-20 বলেন, ওয়ানডে বলেন, 2 দিন আগে 2 সপ্তাহ এই সিরিজ শুরু হওয়ার আগে আমরা ওয়ানডে হেরেছি খুব খারাপভাবে আফগানিস্তানের কাছে। আবার আমরা ওয়ানডে জিতেছি, ওয়ানডে সিরিজ হোয়াইট ওয়াশ, মানে আমরা জিতেছি। এখন আবার হোয়াইট ওয়াশ হয়ে গেলাম। তার আগে আবার টি-20 কিন্তু খুব ভালো খেলেছি। তো এখন হচ্ছে কি, ভালো খেলাটা না, মানে উই ওয়ান। এখন সিচুয়েশানটা হচ্ছে এই আমাদের ড্রয়িং বোর্ডে যেতে হবে যে এই ইনকনসিস্টেন্সি কেন। আপনি কিন্তু বোলিং ডিপার্টমেন্ট, আমরা সবাই 3 জনই এগ্রি করব যে বোলিং ডিপার্টমেন্ট কিন্তু আমাদের গত 6 মাস বা 1 বছর ধরে ভেরি কনসিস্টেন্ট। আপনি পেস বোলিং ইউনিট বলেন আর স্পিন বোলিং ইউনিট, এটা এগ্রি করতেই হবে। 1-2টা ম্যাচে হয়তো 300 হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু আমাদের জেতার মতো পরিবেশ করে দিয়েছিল হ্যাঁ বোলাররা। আমাদের ব্যাটিংয়ে তো দেখছেন যে এক ম্যাচে একজন ভালো খেলে, পরের ম্যাচে নর্মালি কি অন্যান্য দেশে দেখবেন যে কন্টিনিউয়াসলি 7-8টা ম্যাচ ভালো খেলছে, তারপরে ব্যাড প্যাচে গেলে একটা ব্যাড প্যাচ যায়। কিন্তু আমাদের হয় কি, এক ম্যাচ খেলছি 70, তো নেক্সট ম্যাচে আপনার নর্মালি এক্সপেকটেশন কি আর একটা 50 করবে। এই জিনিস থেকে আমার এটা আমি কিউরিয়াস, আমার মনে হয় কায়সার ভাই কিউরিয়াস হবেন। কায়সার ভাইয়ের কাছে যাব, আরো চ্যাম্পিয়ন ইয়েতে আরো ভালো বলতে পারবেন। কায়সার ভাই আজকে উড়িয়ে দেবেন মোটামুটি। তবে যাচ্ছি সে বিষয়ে। তবে ভিআইপি বক্সে বসে যখন আপনারা খেলা দেখেন পরিচালকরা, এবং বাংলাদেশের এমন পারফরমেন্স দেখেন, রাগ লাগে না আপনাদের? এটা অনেস্ট অ্যানসার চাই। না, অনেস্ট বোর্ড ডিরেক্টর বলে অনেস্ট আনসার দিতে পারছি না। আপনি যদি আমার গ্যালারিতে বলতেন তাহলে একটা আনসার হতো, বোর্ড ডিরেক্টর বলে দিতে পারছি না। কারণ যদিও এটা আমার ডিপার্টমেন্ট না, কিন্তু সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্ট ফর্মার প্লেয়ার, উনি আবার শুনলাম যে আজকে একটা কমিটি বানিয়েছে যে এক্স ক্রিকেটারদের নিয়ে। যে আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে আমাদের অ্যাকচুয়ালি ব্যাটিং ডিপার্টমেন্টটা, কারণ ব্যাটিং ডিপার্টমেন্টে রিথিঙ্ক করা, তারপরে যা লাগবে এটাকে উন্নতি করার জন্যে এইটা আমাদের করা উচিত। এইটুকু আমি বেসিক্যালি এটা বলতে চাচ্ছি। জি, এম কায়সার, বাংলাদেশের আরো একটা খারাপ দিন, এবং আজকে অন্তত 13-14 ওভার পর্যন্ত মনে হয়েছে ঠিকঠাক আছে, হয়ে যাবে মনে হয় আজকে। কারণ এমন উইকেটে তো 160-70 আমরা এক্সপেক্ট করছিলাম যে ইট ক্যান বি এ উইনিং স্কোর। আবারও ওই ব্যাটাররা লাস্টে গিয়ে ভরাডুবি। দল সিলেকশনটা নিয়ে একটু জানতে চাই। আজকে শামীম পাটোয়ারি ড্রপড, আরও একবার জাকের আলী অনিক।
আমি তাকে একা কাঠগড়ায় দাঁড়া করাতে চাই না, কিন্তু আজকেও তো খুব দৃষ্টিকূট আউট হয়েছেন, খুব বাজে খেলেছেন যতক্ষণ ছিলেন। কি সমস্যা আসলে? ধন্যবাদ তাইব। আমি দল সিলেকশনের আগে একটা বিষয় যোগ করতে চাই, সেটি হলো যে ওয়েস্ট ইন্ডিজ দলকে একটা অভিনন্দন জানানো উচিত। কারণটা হলো যে তারা বাংলাদেশের মাটিতে এসে ওয়ানডে সিরিজে তারা হেরেছিল, কিন্তু 2-1 হেরেছিল, প্রথম দুটো হেরেছিল, তারপরে পরেরটা আপনার ম্যাচটা একটা জিতেছে কোনো মতেই সেভাবে হয়ে, এবং যে উইকেটে খেলা হয়েছিল সেই উইকেটের সাথে তারা খুব একটা হ্যাবিচুয়েটেড ছিল না। বাট সেখানে হারার পর তারা যে ঘুরে দাঁড়িয়েছে, এই যে ঘুরে দাঁড়ানোটা ক্রিকেট বা যে কোনো খেলায় কিন্তু দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনি একটা ম্যাচে হারবেন বা একটা সিরিজে হারবেন, কিন্তু কীভাবে কাভার আপ করবেন পরেই সেখানে, সেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। সেটা থেকে বোঝা যায় যে ইয়েস, আপনার মধ্যে সেই জেতার একটা টেন্ডেন্সি রয়েছে বা আপনি সঠিক পথে রয়েছেন। সো ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াডে ওয়ানডে আপনার সিরিজে এখানে হেরেছে, কিন্তু যে কায়দায় তারা টি-20তে বাংলাদেশকে পুরোপুরি 3-0 উড়িয়ে দিয়েছে। আপনি 3টা ম্যাচে যদি হিসাবটা করেন, 16, 14 এবং আজকে 5 উইকেটে তারা জিতেছে। 1 ওভার বাকি থাকতে যখন আপনি টি-20তে জিতবেন, সেটাকে আপনি কম্পিটিটিভ ম্যাচ বলতে পারবেন না। 3টা ম্যাচই তারা কিন্তু এক অর্থে সেকেন্ড ম্যাচটাতে মনে হয় একটু ফাইট হয়েছে, যেটা 14 রানে হারার পরও আপনি টি-20তে 14 রান বা আপনি যদি ডাবল ডিজিটে হারেন, সেটাকে অনেক বড় স্কোর, বড় ব্যবধানই বলা হয়ে থাকে। তো তারা জিতেছে খুব ভালোভাবে। এই যে ফিরে আসাটা, সেই ফিরে আসার লক্ষণটা বাংলাদেশ দলের মধ্যে আমরা দেখতে পাই না। সো এই কারণে আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ আপনার ওয়ানডে সিরিজে হারার পরও যে কায়দায় জিতেছে এখানে, তারা অবশ্যই তাদেরকে অভিনন্দন পেতেই হয়, পাবেই তারা। আর ফিরি আপনার প্রসঙ্গে, আপনি যেটি বলছিলেন যে টিম সিলেকশন নিয়ে, আমার মনে হয় যে টিম সিলেকশন নিয়ে বাংলাদেশ দল বা টিম ম্যানেজমেন্ট কী করবে, তারা কিন্তু কোনোভাবে মানে বুঝে উঠতে পারছে না। এক ধরনের একটা ফিক্সের মধ্যে পড়ে গিয়েছে, এবং এটা হওয়াটা খুব অস্বাভাবিক কোনো কিছু না। কারণ হলো যে আপনার মিঠু ভাই যেভাবে বলছিলেন যে আপনি এখানে যেটা দেখছিলাম যে ওষুধটা দেবো কোথায়, ওষুধ দেওয়ার জায়গা কিন্তু একটাই, সেটা হলো যে ব্যাটিংয়ে। আপনি আপনার দলের যখন মিডল অর্ডার বলে কোনো অর্ডার থাকবে না, পুরো দলটাই তখন ডিসঅর্ডারে পরিণত হয়ে যাবে। আপনি দেখবেন যে বাংলাদেশ দল কিন্তু কখনোই আপনার ওপেনিং ভালো হচ্ছে, কিন্তু আপনার তারপর মিডল অর্ডার থেকে এসে আপনার আর রান সামনে বাড়ছে না। আজকের কথাটাই বলি, আজকে কিন্তু আপনি বাংলাদেশ 151 রান করেছে এই উইকেটের জন্য। 151 রান খুব একটা কিন্তু আপনার কম স্কোর না। এখানে অ্যাভারেজ স্কোর কিন্তু 148 প্রথম ইনিংসে, সেখানে বাংলাদেশ 151 রান করেছে। দ্যাট মিনস আপনি অধিনায়কও বলেছিলেন ম্যাচ শুরু হওয়ার আগে যে 150 তার জন্য টার্গেটেড স্কোর, সেটা তিনি করেছেন। বাট সেটা করতে গিয়ে কে রানটা করেছেন? একজন ব্যাটসম্যান রান করেছেন, তিনি 89 রান করেছেন, এবং পুরো দলের 59% রান কিন্তু তার এসেছে। 151-র মধ্যে যদি 89 রান একজনই করেন, তার মানে আপনি যা শুধু বিয়োগ করে দেখেন যে বাকিরা কি করেছেন। এবং তিনি বলও খেলেছেন কিন্তু নিয়ারলি 54%, মানে পুরো একজনই খেলেছেন, বাদ বাকিরা কেউ খেলতে পারেননি। সো এটি বাংলাদেশ দলের জন্য টিম গেমে কখনো কিন্তু আপনি শুধুমাত্র একজন পারফর্ম করলে আপনি সামনে বাড়তে পারবেন না, আপনাকে কালেকটিভলি একটা পারফরমেন্স করতে হবে, সেটা বাংলাদেশ করতে পারছে না। আর টিম সিলেকশন এই কারণে আপনি একে রাখবো না ওকে বাদ দিব, কাকে খেলাবো, মানে কোনো একটা হিসেবের মধ্যে আসতে পারছেন না। তারপর আমি বলবো যে এই সমস্যার মধ্যে পড়েও আপনাকে কিন্তু বেস্ট ডিসিশনটা নিতে হবে। যে বেস্ট ডিসিশন আমার মনে হচ্ছে যে এই টিম ম্যানেজমেন্ট নিতে পারেনি। ব্যাখ্যার জন্য বেশি দূর যাব না, শুধুমাত্র আপনি জাকের আলীর নামটা বলছিলাম, আমি তাকেই বলবো। তাকে আপনি আজকে খেলিয়েছেন কোন পজিশনে, কি কারণে, কেন, কোথায়? তিনি কি ব্যাটসম্যান হিসেবে খেলেছেন? আপনি যদি তাকে ব্যাটসম্যান হিসেবে খেলেন, তাকে কেন 9 নম্বরে আপনি নামাবেন? তার ব্যাটিং অর্ডার কেন আপনার নাসুমের নিচে হবে? তার ব্যাটিং অর্ডার কেন আপনার তাসকিন, তারপরে ব্যাটিংয়ে নেমেছিলেন তাসকিন এবং শরীফুল। তো একজন শুধুমাত্র ব্যাটার হিসেবে যদি ওখানে রিশাদকে আসলে একটু জাম্প করে উপরে নিয়ে গিয়েছে বলে উপরে খেলাইতে পারেন একটা, আপনি যে কোনো একজন, সেটা নিশ্চয়ই আগে থেকে প্ল্যান করেই রাখেন না, তাহলে আপনি নাসুমকে কেন খেলাচ্ছেন? আপনি কি বাঁহাতি ডানহাতি এই কম্বিনেশনের জন্য করছেন? তো এই কম্বিনেশন করলে আপনি ওল্ড ফ্যাশন স্টাইল হয়ে, মানে কম্বিনেশন হয়ে যায়। সো এত ওল্ড ফ্যাশন কম্বিনেশন নিয়ে আপনি টি-20 ম্যাচে কখনোই জিততে পারবেন না। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে টি-20-র জন্য যেরকম একটা আপনার কালেকটিভনেস, একটা ইফোর্টস দরকার, পরিবেশটাই নেই আসলে, স্ট্রং একটা বিল্ড আপ দরকার, সেই বিল্ড আপটা ব্যাটিংয়ে বাংলাদেশ দল এখানে মোটেও করতে পারছে না। এবং আপনি যেভাবে বললেন যে এটা সমস্যার সমাধানটা কি, ওষুধটা কোথায় দেবো, ওষুধ দেওয়ার জায়গা কোথাও নেই। আপনাকে যখন আপনি দেখবেন যে আপনি কোনোভাবেই পারছেন না, তখন একটাই উপায়, সেটা হলো যে আপনাকে হোল হার্টেড বা হোলসেল একটা চেঞ্জ করা উচিত। তো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলেরও এখন কিন্তু পুরোপুরি আপনার ব্যাটিং অর্ডারটা, বিশেষ করে টি-20-তে, এটা পুরো মাত্রায় একটা হোলসেল চেঞ্জ করার প্রয়োজন রয়েছে। আপনি বলছিলেন যে ওষুধ দিতে হলে ওটা ব্যাটারদের দিতে হবে, ওষুধে কাজ হবে? সব ওষুধে কাজ হয় না, কিন্তু না, চেষ্টা তো করতে হবে। যেটা কাসের ভাই খুব সুন্দর করে এক্সপ্লেন করলো, যেটা আমিও একই কথা বলছি, যে দেখেন এরকম হয়তো যে আপনি এই যে 89 করেছে, আমরা কি এক্সপেক্ট করব নেক্সট 5 ম্যাচে 50-এর উপর অনেক করবো, যেটা অন্য টিমের দেখি, হয়তো আমরা এটা দেখব না।
আমাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে যে এটা, ঠিক আছে, সব দিন সবাই খেলে না, কিন্তু আজকে যদি 89-এর সাথে একটা 50 হতো কায়সার ভাই, আপনি তাহলে এইটাই চেহারা চেঞ্জ হয়ে যেত, এটাই চেহারা চেঞ্জ হয়ে যেত। আপনার বোলিং টিম আর বোলিং ডিপার্টমেন্ট কত করবে? আপনি যতগুলি ম্যাচ দেখেন যে আমরা যে 300 চেঞ্জ করে, কালকে যেরকম মেয়েদের খেলাটা দেখলেন কি ব্যাটিং করে, হ্যাঁ আপনি দেখেন 300 চেস করে জিতছে, হ্যাঁ তার মানে ব্যাটসম্যানরা জিতিয়েছে। আমাদের কাছের ভাই আরও ভালো বলতে পারবে, যে আমি আর কোয়েশ্চেন কাছের ভাই কাছে যে ওনার কি মনে আছে যে কবে ব্যাটসম্যানরা আমাদের টিম জিতিয়েছে এরকম 300-400 চেস, 300-350 চেস করে? সব সময় আমাদের বোলিং ডিপার্টমেন্ট আপনার হয়তো 230-40-এ ওয়ানডেতে আটকে দিয়েছে কাউকে, আমরা কোনো মতে ব্যাটিং করে গেছি, বা 120-30-এ করেছি, আটকে দিয়েছি অন্য টিমকে, আমরা ওইটুকু অ্যাচিভ করতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাকচুয়ালি যে ওষুধ, মানে শুধু ওষুধ, মানে ওষুধ অল্প ওষুধ হলে হবে না, অনেক ওষুধ লাগবে এটাকে ঠিক করতে। আপনার অনেকেই, আমরা তো সারাক্ষণই ক্রিকেট নিয়ে কথা বলি, এম এম কাসের সাথে প্রায়ই দেখা হয়, আমরা এগুলো নিয়েই কথা বলি। ব্যাটারদের মেন্টালিটি নিয়ে, তাদের মানসিকতা নিয়ে, তাদের অ্যাপ্রোচ নিয়ে কোয়েশ্চেন থাকে, স্কিল নিয়েও কোয়েশ্চেন থাকে, সেটা তো জাকির আলী অনেকটা নিয়ে আমরা প্রশ্ন করি। বাট এই যে মেন্টালিটি গ্রোটা, এটা আসলে কিভাবে পসিবল? আপনি কাছ থেকে প্লেয়ারদের দেখেন, আপনি বুঝতে পারবেন আরও ভালো। শুনেন, এটা মেন্টালিটি আজকে আমাদের সবচেয়ে বড় আপনার প্রমাণ হচ্ছে মুশফিকুর রহমান। হ্যাঁ, আপনি দেখেন, সবাই আমরা জানি ও ইন্ডিভিজুয়ালি বাংলাদেশে এরকম সিরিয়াস প্র্যাকটিস, মানে আপনি তো টিমের সাথে করছেন, আপনার উইকনেস কিন্তু আপনাকে ইমপ্রুভ করতে হবে। আমি যদি ধরেন খালি লেগ স্টাম্পে খেলি, আজকালকার দুনিয়ায় যেটা হয়েছে, ধরেন কায়সার ভাই যেরকম অ্যানালাইসিস করছে, টিভিতে দেখে সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল করে, এটা কিন্তু কায়সার ভাই যখন শুরু করছিল তখন কি সম্ভব ছিল? এখন হয়েছে কি, আপনি যেখানে উইকনেস থাকবে, হ্যাঁ, সেটা কিন্তু খুব সহসায় অ্যানালাইসিস করে বার করে ফেলবে। তা আপনি যদি লেগ সাইডে শুধু খেলেন তো আপনাকে আউটসাইড অফ স্টাম্প বল করবেই। হ্যাঁ, আর আপনি যদি অফ স্টাম্পে খালি করেন তাহলে আপনাকে মিডল অ্যান্ড লেগ করবেই। সো এখন হচ্ছে আপনি যখন ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান হবেন, এটা কিন্তু আমি মনে করি অ্যাজ এ ফর্মার ক্রিকেটার যে আমার ইমপ্রুভ আমার করতে হবে। আমি কার কথা চিন্তা করে তো লাভ নেই, আমিও তো ভিডিও দেখছি। সো সুতরাং আমার নিজের ইচ্ছাটা থাকতে হবে এবং নিজে প্র্যাকটিস করে এটা ইমপ্রুভ করতে হবে। কোচ কিন্তু আপনাকে গুলিয়ে খাওয়াই দিতে, কিন্তু গিয়ে খেলে দিতে পারবে না। আমি এই প্রশ্নটা ইফতেখার মিঠুকে করতে চাই না, আমি ওনাকে বিব্রত করতে চাই না, আপনার কাছে আসলে জানতে চাই। সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে, অনেক যারা কন্টেন্ট বানান ক্রিকেট নিয়ে, এবং যারা বানাচ্ছেন তারা একসময় সাংবাদিকতা করেছেন, এখন শুধু কন্টেন্ট নিয়েই কাজ করেন। সো তাদের কথাও যে আমরা ফেলে দেবো ইউটিউবার বলে তা নয়। সো তারা বলছেন যে সালাউদ্দিনের কারণে জাকির আলী অনেক টিমে সুযোগ পেয়েই যাচ্ছেন। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? না, আমি কালেকটিভ গেমে কখনোই ইন্ডিভিজুয়াল কাউকে দায়ী করব না, বা কোনো একজনের জন্য পুরো টিমটা যে খারাপ করছে বা পুরো টিমটা যে আপনার অনেক ধরনের সমস্যা পড়ছে তাও কিন্তু না। আপনি যদি হিসাব করে দেখেন, পুরো দলটাই কিন্তু আপনার ভালো শেপে নেই বা পজিশনে নেই। আর শুধুমাত্র যে সালাউদ্দিনের কারণে জাকির আলী অনেক বারবার সুযোগটা পাচ্ছেন, আমার মনে হয় এই চাই সালাউদ্দিনের একটা জবাব দেওয়ার সুযোগটা সময়টা চলে এসেছে। তা তিনি নিশ্চিতভাবে, আমার মনে হয় যে এখন তার এই অভিযোগটা বারবার যেহেতু উঠছে, তিনি একটা প্রেস কনফারেন্স করে অথবা আপনি সংবাদ সম্মেলন ম্যাচ শেষে এসে এই বিষয়টার একটা ফয়সলা তিনি করতে পারেন, যে শুধুমাত্র একজন লোক বা একজন টিম ম্যানেজমেন্টের কেউ একজন কিন্তু আপনি টোটাল ডিসিশনটা নিতে পারে না। এখানে আপনার কিন্তু ভাইস ক্যাপ্টেন রয়েছেন, ক্যাপ্টেন রয়েছেন, হেড কোচ রয়েছেন, ব্যাটিং কোচ রয়েছেন, ফিল্ডিং কোচ রয়েছেন, তারা সবাই ভাইস ক্যাপ্টেন নাই, আবার আমাদের কোনো ভাইস ক্যাপ্টেন, সেটাই আর কি, আমাদের ভাইস ক্যাপ্টেন হঠাৎ করে তৈরি হয়ে যায়। আপনি দেখবেন যে এই যে প্রবলেমে আমরা কিন্তু পড়েছিলাম আফগানিস্তানের সাথে খেলতে গিয়ে, সেখানে লিটন দাস যখন ইনজুরিতে পড়েছেন তখন আমাদের ক্যাপ্টেন খুঁজে পাওয়া যাচ্ছে না, জাকির আলী অনেককে আমরা ক্যাপ্টেন করতে বাধ্য হয়েছিলাম। কারণ এই আমার মনে হয় যে এটা যেহেতু এখন আমরা বোর্ড পরিচালক এখানে পেয়েছি, এই প্রবলেমগুলো যেন পরবর্তীতে না হয় সেই বিষয়টা তারা একটু ডায়াগনোসিস করবেন। আর যেটা আপনি বলছিলেন যে শুধুমাত্র একজন দুজনের জন্য আপনি পুরো দলটা যে খারাপ করছে তা না, হ্যাঁ একজন দুজনের পারফরমেন্সটা একটু বেশি খারাপ চোখে পড়ছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আর কোনো একজনকে দলে অন্তর্ভুক্ত করার জন্য শুধুমাত্র যে ব্যাটিং কোচ দায় নেবেন তা কিন্তু না। বরঞ্চ আমি মনে করি যে এভাবে না চিন্তা করে ব্যাটিং কোচকে জিজ্ঞেস করা উচিত যে পুরো দলের এই যে ব্যাটিংয়ের এই হাল, এটা কেন এরকম হচ্ছে। কারণ যখনই আপনি দেখবেন যে কোনো একজন ছাত্র খারাপ রেজাল্ট করে, তখন হিসাবটা কিন্তু আপনার অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু আপনার টিচারকেও দিতে হয়।
সো এখন আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডেরও একটা সময় এসেছে যে ব্যাটিং কোচ হিসেবে এতদিন যিনি ছিলেন তিনি কেন এই সমস্যার সমাধানটা করতে পারছেন না, তার কাছ থেকে তার মতামত একটা জানার সময়টা ক্রিকেট বোর্ডের এসেছে, এবং তিনি যদি না পারেন তাহলে তার কাছ থেকে আমি মনে হয় যে তাকেও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনাটা উচিত এখন ক্রিকেট বোর্ডের। আর এটি গেল একটি দিক। আর আমি মিঠু ভাইয়ের সাথে পুরোপুরি একমত, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেউ কিন্তু আপনাকে হাতে ধরে সবকিছু শিখিয়ে দিবে না। আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা যে কোনো ধরনের ক্রিকেটে দুই ব্যাটার কিন্তু আপনি যখন ইনিংসের মাঝখানে থাকে, যখন বল আপনি খেলে ফেলেন, তারা নিজেদের মধ্যে একটা ধরনের আলাপ করেন। এর মানে এটা না যে একজন আরেকজনকে শিখিয়ে দিচ্ছেন, তারা কিন্তু আপনার নিজেদের মধ্যে সাহসটুকু বাড়ান, এবং সেখানে যে কৌশল খুব বেশি একজন আরেকজনকে জানিয়ে দেন তা কিন্তু না, কৌশল বা কুশলে কিন্তু আপনাকে নিজেই হতে হবে। দিস ইজ ইয়োর প্লেস, দিস ইজ ইয়োর প্রবলেম, ইউ হ্যাভ টু সলভ ইট। এবং সেটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি এখানে টিকতে পারবেন না। ইন্টারন্যাশনাল ক্রিকেট খুবই মানে আপনার হাততালি পাওয়ার জায়গা, এবং সেই সঙ্গে কিন্তু খুবই ক্রুয়েল জায়গাও। নইলে আমি জাস্ট শুধু এটার ব্যাখ্যায় একটা উদাহরণই দেব, নইলে আপনি এই জাকির আলী আজকে বাংলাদেশের মাটিতে খেলছেন, মাঠে তিনি যখন নামছেন একটা বলও খেলেন নেই, তখন আপনি গ্যালারি থেকে ভুয়া ভুয়া বলে চিৎকার উঠছে। আমি বলছি না যে এটা খুব ভালো কাজ, এটা কোনো মতে এটা হওয়া উচিত না, কিন্তু দর্শকরা এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছেন যে তারা নিজ দেশে নিজ মাটিতে নিজ দর্শক খেলোয়াড়কে আপনার সমালোচনা এরকমভাবে করছেন, যেটা করা উচিত না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে যখনই কোনো ক্রিকেটার বা কোনো খেলোয়াড় সমস্যায় পড়বে, তখন চারিদিক থেকে তার সমালোচনা না করে বরঞ্চ তার সমস্যাটা কোথায় সেটা যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন এবং তার পিঠে যদি আপনি সহানুভূতির হাত বুলাতে পারেন, তাহলে দেখবেন যে তিনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু সেটা না করে তাকে যদি উপর্যুপরি আপনি আরো বেশি আঘাত করতে থাকেন, মানসিকভাবে এমনিতে সে আরো বেশি পর্যদস্ত হয়ে যায়। ইনস্টাগ্রামে তো সেটাই বলছিলেন যে নিজের তাগিদটাও তো থাকতে হবে, নিজেকেও তো বুঝতে হবে, নিজের দুর্বলতা জিজ্ঞেস করতে হবে। এখন নিয়ে। সেই ক্রিকেটারদেরকে জিজ্ঞেস করতে হবে যে আপনার এই সমস্যা আপনি সমাধান করতে পারছেন না কেন। এটা আপনি এটার জন্য পেইড, আপনি এটার জন্য টাকা পাচ্ছেন, আপনি এটার জন্য সম্মান পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন। পুরো 18 কোটি মানুষের মধ্যে আপনি 11 জন ক্রিকেটার বাংলাদেশ দলে খেলছেন, ওই আর তো কেউ খেলছে না, তো আপনি আপনার দায়িত্বটুকু ঠিকমতো পালন করতে পারছেন কিনা, এই অ্যাকাউন্টেবিলিটিটাও আনা উচিত আমি মনে করি। আমার মনে হয় এই বিষয়টা গতকাল ক্রিকেট বোর্ড ফেস করেছে, ইফতেখার মিঠুও ফেস করেছেন। গ্যালারিতে যে সাকিব আল হাসানের প্ল্যাকার্ডের ইস্যু, সেটা আজকেও একই ঘটনা ঘটেছে, এবং সেখান থেকে আমাদের যে প্রতিনিধি রয়েছেন তিনি সংবাদ পাঠিয়েছেন, অন্যান্য মিডিয়াতেও দেখেছি যে এই সমস্যাটা আসলে কোথা থেকে হচ্ছে। আপনাদের থেকে তো কোনো এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। জিনিসটা হচ্ছে কি দেখেন, যেটা আমরাও কিন্তু ডিসকাস করছি, আমাদের থেকে কিন্তু কোনো বাধা নেই, কিন্তু এখন হচ্ছে কি যে আমাদের যারা সংস্থাগুলি আপনার ওইখানে কিন্তু অনেক সিকিউরিটি সংস্থা আছে, ঠিক আছে, তারা অনেক সময় মনে করতেছে দুই রকম, কিন্তু কেউ সাকিব হাসান দেখতে পাচ্ছে না, অন্য দিকে নিয়ে যাচ্ছে, পলিটিক্যালি নিয়ে যাচ্ছে। আবার কিন্তু ইনসাইড দ্য স্টেডিয়াম আমরা চাই যে এটা নিয়ে কোনো সমস্যা না হোক। কথাটা বলছেন যে সমস্যা কি, আপনি মারামারি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, এসব না হয়, কিন্তু আমাদের কাছে কিন্তু বাধা নেই। কিন্তু এই যে কালকেও দেখেন আমি নিজে চিটাগংয়ের ইয়েতে পুলিশের যে ভদ্রলোক, সে বলছে যে এটা তো ক্রিকেট বোর্ডের ইয়ে না, মানে ক্রিকেট বোর্ড বলেছে, হয়তো আমরা বলেছি, একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন যে আপনারা নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার ভিতরে গিয়ে ওনার সাথে আমার পাশাপাশি বসে, আগে আবহনী আর মমডান মনে আছে কোনোদিন আমরা পাশাপাশি বসতাম না, হ্যাঁ, যে বসে বসে দেখলে চুপ করে বসে থাকতাম যে গোলের ইয়ে দেখো। আপনি যদি মহামেডান গ্যালারিতে গিয়ে গোল আবহনীর গোলে লাফিয়ে উঠতেন তাহলে কিন্তু খবর আছে। তো ওই রকম সিচুয়েশন অ্যারাইজ না করে সেটাই হচ্ছে, সেটাই চাওয়া। এখন এটার অ্যাকচুয়ালি গতকালই আমরা কিন্তু আলাপ করেছি, তো এটা উই হ্যাভ টু থিঙ্ক যে হাউ টু সলভ ইট। আপনি এখন উনি যদি সাপোর্টার হয়, ওনার নিজস্ব স্বাধীনতা আছে এটাকে এই করে, এটাও যেরকম ঠিক। আবার আপনার যে আমাদের সিকিউরিটি এজেন্সিগুলি আছে তাদের দায়িত্ব কি, যে কোনো গন্ডগোল হওয়া উচিত মানে হওয়া উচিত না। তো সুতরাং সেটাও দেখতে হবে, সেই দুইটার মাঝখানে একটা সলিউশন করতে হবে। আমি আপনাকে বলি, দেখেন অনেকে বলে যে স্টেডিয়ামের ভিতরে পানি আনা মানে পানির দাম অনেক বেশি। তো আমরা করলাম কি একবার, যে মনে আছে যে পানি আপনার অ্যালাউ করে দিলাম, কিন্তু তখন আবার সিকিউরিটি এজেন্সি বললো যে আপনি যে পানির, তো ওটা ছুঁড়ে মারলে প্লেয়াররা ব্যথা পাবে, আমরা কিন্তু মুখ খুলেই দিলাম। তারপরে দেখা গেল যে আমাদের দর্শকরাও টিফিন ক্যারি করে খাওয়া আনছে। সো এটা খুব সহজ একদিকে বলে দেওয়া যে করা, আবার আরেক দিক দিয়ে হচ্ছে
সমস্যা তৈরি হয়। হ্যাঁ, এখন এই যে সামনে বিপিএলে আমাদের একটা কিছু করতে হবে, যে এটাও তো ঠিক যে আপনি 20 টাকার পানি 100 টাকায় কেন বেচবেন, তাই না? সো বাংলাদেশে তো আমরা এইসব সমস্যা খুব বলা সহজ, যে কায়সার ভাই এটা করলো কেন বা মিঠু ভাই এটা করলো কেন, এটার কিন্তু রেজাল্ট দেওয়া ইজ ডিফিকাল্ট। আমাকে যদি একটু সুযোগ দেন আমি তাহলে এই বিষয়ে একটু ব্যাখ্যা দিতে চাই। দেখুন, এটা সাকিবের পোস্টার নিয়ে গ্যালারিতে ঢোকা যাবে না, ইটস নাও বিকাম টোটালি পলিটিক্যাল ইস্যু। এটা কিন্তু আপনি স্পোর্টসের সাথে কোনো মতে সম্পর্ক নাই, এটা পুরোপুরি একটা রাজনৈতিক একটা ইস্যু হয়ে গিয়েছে। কেন, কিভাবে? কারণটা হলো যে যখন আপনি ক্রীড়া উপদেষ্টা এখানে বলেছেন যে সাকিবকে, তিনি কিন্তু স্ট্রেট ঘোষণাও দিয়েছেন এবং তার ফেসবুকে স্ট্যাটাস দেখেছি, তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে সাকিবকে, তিনি যতদিন রয়েছেন বা সাকিবকে এই বাংলাদেশের জার্সি আর পরা যাবে না, সাকিবকে নিষিদ্ধ করার নির্দেশনার কথা বলেছেন, নির্দেশনা দেননি তিনি। ক্রিকেট বোর্ডের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু জানিয়েছেন কিনা জানি না, কিন্তু আমরা তার বক্তব্যে বুঝতে পেরেছি না, তিনি মাথা নাড়ছেন, তার মানে আনুষ্ঠানিকভাবে তিনি বলেন নাই, কিন্তু তার চাওয়াটা এটা, তার চাওয়া এটা, তিনি হয়তো কোনো রাজনৈতিক কারণে তাকে পছন্দ করেন না এটার জন্য, বাট পুরো বিষয়টা কিন্তু এই কারণে এটা চলে এসেছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আপনি গ্যালারিতে সাকিবের ছবি নিয়ে কেউ যদি থাকে এবং সেটা যদি আপনি বাধা দেন, তাহলে এটা শুধুমাত্র পলিটিক্যাল না। আপনি যদি আমার কাছ থেকে জানতে চান, আমি বলবো যে এটা একটা ছোট লোকই আচরণ। কি কারণে? কারণটা হলো যে সাকিবকে আপনি দেখতে পারেন না বা সাকিবকে আপনি নিষিদ্ধ করেছেন, সেটা ঠিক রয়েছে, তো সাকিবের আরো ছবি তো আপনি ক্রিকেট বোর্ডে রয়েছে, ক্রিকেট ক্যাপ্টেন যত রয়েছেন সেখান থেকে কি সাকিবের ছবি আপনি নামিয়ে ফেলবেন? সেটা তো করবেন না বা সেটা তো পারবেন না। সো আমার মনে হয় যে এইসব বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে যতখানি না আপনি উদারতা দেখাবেন তত ভালো থাকবে, কিন্তু আপনি যখনই এটার মধ্যে একটা মানে আপনার এই অন্য ধরনের চিন্তা ভাবনা থাকবে বা কুপমণ্ডকতা দেখাবেন, তখনই দেখবেন যে সমস্যাটা আরো বাড়বে। বিষয়গুলো তো আসলে ছোটখাটো থাকছে না, কারণ মারামারি হয়েছে, এটা নিয়ে কেস হয়েছে, 3 জনের জেলও হয়েছে, আর অনেক ইস্যুস রয়েছে, অনেক কথা বাকি আছে আপনাদের সাথে। একটা বিরতিতে যাব আমরা, খেলার আড্ডার সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখছেন খেলার আড্ডার সাথে রয়েছে আমি তাই বনন্ত। আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক এম কায়সার এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এম কায়সার বলছিলেন সাকিবের ইস্যুতে, প্ল্যাকার্ড ইস্যুতে আরো কিছু অ্যাড করবেন আপনি? রাইট, প্ল্যাকার্ড ইস্যুতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, কালকে কিন্তু ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে সাকিব আল হাসান বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার এবং এরকম ক্রিকেটার 100 বছরও আসবে না। তো একজন পরিচালক ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, কায়সার ভাই এটা অবজেকশন দিচ্ছি, এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট না, দ্য গ্রেটেস্ট ক্রিকেটার, হ্যাঁ দ্য গ্রেটেস্ট এভার প্রডিউস। এবং তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন আমার কাছে খুব স্পষ্ট ব্যাখ্যা তার দিয়েছেন তিনি, যে এই রকম ক্রিকেটার 100 বছরও বাংলাদেশে আসবে কিনা তিনি মানে এখন পর্যন্ত মানে তার সন্দেহের মধ্যে রয়েছে। তার মানেটা হলো যে সাকিব বিষয়, খেলার বিষয়, তার কিন্তু খেলোয়াড় হিসেবে তিনি কেমন ছিলেন ইটস ক্লিয়ার। সেটা আসিফ আকবর বলেছেন, সেটা নাজমুল আবেদিন ফাহিম গতকাল বলেছেন। এটা যে কোনো একজন ক্রিকেট লাভার বা আপনি ক্রিকেট পছন্দ করে বাংলাদেশকে ক্রিকেটকে মানে ক্রিকেটে তার অবদানটা কি ছিল সেটা যারা জানেন তারা কিন্তু করবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে তার রাজনৈতিক জীবন কি ছিল, তার আপনার অন্য কোনো সমস্যা ছিল কিনা, সেটা আপনি স্পোর্টসের সাথে কেন মেলাবেন? সেটা তার ব্যক্তিগত সমস্যা, সেটা তার প্রাতিষ্ঠানিক সমস্যার এই মানে ক্রিকেটের সমস্যার সাথে এটাকে আমি মনে করি না এটাতে যোগ দেওয়াটা তার উচিতটা হবে এটা। হ্যাঁ, তার ওই লাইফ আলাদা এবং তার ক্রিকেটীয় লাইফ আলাদা, আমরা তার ক্রিকেটীয় লাইফ নিয়ে থাকি না কেন? তো আমার মনে হয় যে এই যখনই তার অন্য রাজনৈতিক জীবনটাকে আমরা এই ক্রিকেটীয় লাইফের মধ্যে মানে একসাথে জোট করে ফেলি, তখনই তাকে হিসেব করাটা বা তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা তখন সেটা অনেকখানি মানে ইললজিক্যালের পর্যায়ে পড়ে যাচ্ছে। যেরকম ইললজিক্যাল পর্যায়ে পড়ে যাচ্ছে যে তার ছবি নিয়ে গ্যালারিতে ঢোকা যাবে না বা তার কোনো পোস্টার রাখা যাবে না, সেটা যারা তাকে পছন্দ করেন না তাদেরকে করতে দেন, আর যারা তাকে পছন্দ করে তারা করলে সমস্যাটা কি? আপনি তো যদি এটা না করতে দেন তাহলে যারা তাকে পছন্দ করে, তার খেলা যারা ভালোবাসে, তাকে যারা এখন পর্যন্ত মিস করে, আপনি তো তাদেরকে বাধা দিচ্ছেন, আপনি তো তাদের মতামতের উপর আরেকটা মতামত চাপিয়ে দিচ্ছেন। তো এটি আমি মনে করি যে এটা কোনোদিন আপনার সমস্যাটা সমাধান করবে না, বরঞ্চ এটা সমস্যার বাড়াবে। জি, আমরা বাংলাদেশ উইন্ডিজ আলোচনাটা শেষ করব, তার আগে মিঠু ভাই আপনার কাছে একটু জানতে চাই যে সামনেই ওয়ার্ল্ড কাপ, মানে চোখের পলকেই ওয়ার্ল্ড কাপ দুয়ারে চলে আসবে, টি-20 ওয়ার্ল্ড কাপে দলের এই মানসিক অবস্থায় আমাদের লক্ষ্যটা কি হতে পারে? এক কঠিন প্রশ্ন আপনার জন্য। লক্ষ্য অ্যাজ আ সাপোর্টার আমি সব সময় চাই যাতে বাংলাদেশ সেমিফাইনাল খেলুক, এটা হচ্ছে আমার একটা ড্রিম যে আমি দেখব। আর অ্যাজ এ ডিরেক্টর খুব প্রেসার এটা আপনার জন্য? না, হ্যাঁ, এটা হচ্ছে আমি অ্যাজ এ ফর্মার ক্রিকেটের সাথে জড়িত লোক, ফ্যান, ফলোয়ার অফ বাংলাদেশ, চাই যে বাংলাদেশ সেমিফাইনাল খেলুক, আর সেমিফাইনালে যদি কোনো মিরেকল হয় আমরা ফাইনাল খেলে, আলটিমেটলি চাই তো একটা ট্রফি, চাই তো, এটা তো নো ডাউট, এটা কায়সার ভাইও চায়, আমরাও চাই, সবাই চায়।
এখন কথাটা হচ্ছে যে আমরা তো আবার ড্রয়িং বোর্ডে ফেরত যেতে হচ্ছে। সো আমার এখন যেটা আমরা দেখেন এটার সাথে জড়িত যে আমরা বিপিএলটা এই যে আমাদের ইলেকশনটা হলো 6 তারিখে, তারপরে নেক্সট বোর্ড মিটিংয়ে এই এত ক্রিটিক্যাল টাইমিং, এত শর্ট টাইমে এত বড় টুর্নামেন্ট একটা করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। তারপরে আমরা চ্যালেঞ্জটা নিতে হয়েছে, আমাকে তো তারপর দায়িত্বটা দেওয়া হয়েছে। আমাদের প্রেসিডেন্ট সাহেবের একটাই কথা যে ওয়ার্ল্ড কাপের আগে এরকম যদি একটা প্র্যাকটিস সিচুয়েশনে ভালো প্লেয়ারগুলিকে ফর্মে ফেরত আনার জন্য এরকম একটা যদি টুর্নামেন্ট হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এফেক্টটা ভালো হবে। প্লাস অন্য প্লেয়াররাও নেওয়ার জন্যে সিলেক্টরদের, আপনি বিপিএলটা এর থেকে সরিয়ে নেন, আপনি ডিসেম্বর জানুয়ারিতে কোনো খেলা নাই, প্র্যাকটিস খালি করছে, কিন্তু ইমপ্রুভ করলো নাকি রান করলো নাকি প্রেসারে, এটা আপনি বুঝবেন কিভাবে? ম্যাচ সিচুয়েশনটা প্রয়োজন হবে। হ্যাঁ, তো ম্যাচের উপর প্র্যাকটিস নাই, কিন্তু সেই এই ওয়ান অফ দ্য রিজন আমরা এত ডিফিকাল্টির মধ্যে বিপিএল করা হচ্ছে যে আমরা আমাদের এই যে টেস্টেড প্লেয়ার আছে বা আনটেস্টেড প্লেয়ার যারা আছে তারা যদি পারফর্ম করে আমরা হয়তো নতুন কাউকে পেতেও পারি। এটা তো গেল বিপিএল করার মানে আপনাদের চ্যালেঞ্জটা যে বিপিএল আপনারা করবেন। জি, না আমি ওইটাই যে প্ল্যানিংটা এখন এইখানে রাইট, ওখান থেকে প্লেয়ার যদি আসে ফর্মে যদি ফেরে, এখানে তো ডেফিনেটলি আপনার যে আমি লেটস নট ক্রিটিসাইজ যে কে ভালো খেলছে না খেলছে, কিন্তু সবচেয়ে বড় আপনার প্রমাণ হচ্ছে যে সাইফ, আপনি চিন্তা করেন ওর ব্যাটিংয়ের চেঞ্জটা দেখছেন কাইসার ভাই? হ্যাঁ, কয়দিন আগে আপনিও সাইফের নাম মুখে বলতেন না, কিন্তু এখন আমাদের সাইফ হয়ে গেছে নাম্বার ওয়ান ব্যাটসম্যান, অটো চয়েস। হ্যাঁ, একমাত্র বলতে পারেন যে অটো চয়েস এই তো। সুতরাং নিজে কষ্ট করে হি হ্যাজ কাম ব্যাক, তাই না? তো এটা সম্ভব। সো আমিও এক্সপেক্ট করি যে আমাদের প্লেয়ার যারা আছে দে আর কিন্তু নো ডাউট ট্যালেন্টের কমতি নেই, কিন্তু এইটাকে এখন কিভাবে জি আপনার বার করে আনতে হবে সেটা এখন আমাদের। এই যে বিপিএলটা করবেন আপনারা, লাস্ট সিজনও বিপিএল করেছেন বা তার আগেও অনেক বিপিএল আপনিও দেখেছেন কাছ থেকে, বিপিএলকে বিতর্কমুক্ত রাখার চ্যালেঞ্জটা তো আরও কঠিন চ্যালেঞ্জ, বিপিএল করার থেকেও কঠিন চ্যালেঞ্জ। ব্যাংক গ্যারান্টি কি এনাফ হবে প্লেয়ারদের পেমেন্টের জন্য যদি পেমেন্ট না পায়? কারণ পেমেন্ট ইস্যু অলওয়েজ দেয়ার হ্যাজ বিন পেমেন্ট ইস্যুস ইন বিপিএল। পারফেক্ট সিচুয়েশন বলে তো কিছু নাই, হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট একটা টিম 10-12 কোটি টাকায় হয়, ওই ক্যালকুলেশনে যদি আসে না, আমার অ্যাকচুয়ালি কিন্তু এই 10 কোটি টাকা না, আর একটা যে আমরা প্রফিট শেয়ার করছি কাইসার ভাই, এই প্রফিট শেয়ারের টাকাটাও কিন্তু আপনার ধরতে হবে। তো সুতরাং আমরা মনে করছি ওই 12-13 কোটি টাকা যেটা হবে কিটিতে আসে, এখান দিয়ে আমরা সব দিয়ে দিতে পারবো। এখন শোনেন, এইগুলি উই হ্যাভ টু বি ভেরি স্ট্রিক্ট। মানে আগে কি হয়েছিল, কারো দোষ দিয়ে লাভ নেই, আগে হয়েছিল কি খেলাটা করার জন্যে আমার 6টা টিম করতেই হবে, এই জন্যে আমি একজনকে নিয়ে আসছি, রাজশাহীকে নিয়ে আসছি, কিন্তু ওই প্রেশারটা আমি কিন্তু আর গভর্নিং বডি একদম প্রথম থেকে আমরা বলতেছি হয় 4টা, নয় 5টা, নয় 6টা। আমি আজকেও আপনাকে বলতে পারছি না যে 4টা, 5টা না 6টা। কেন? কারণ আমরা একেবারে স্ট্রিক্ট মেথডে যাব। ওই যে বক্স টিক করে না, সব বক্স টিক না হইলে কিন্তু আমরা ওকে নিব না, বরং একটা কম টিমই নিব। সো আগের যে প্রবলেমগুলি হয়েছে সেইখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু আমরা করছি, কিন্তু এই 10 কোটি টাকা গ্যারান্টিতে আমার মনে হয় 70-80% প্রবলেম সলভ হয়ে যাবে। তার আগে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেক করে নেন সেক্ষেত্রে তো এই প্রবলেমটার দরকারই পড়বে না। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই মিঠু ভাইয়ের সাথে, সেটা হলো যে আপনি দেখবেন যে তারা এই বিপিএল তো আমি একদম শুরু থেকে প্রথম আসর থেকে দেখে আসছি, কোনো বিপিএল কিন্তু আপনার কখনোই আপনার পূর্ণ মাত্রায় আপনি যেরকমভাবে বলতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন যে পূর্ণ মাত্রায় বিতর্কহীন ছিল কিনা, কোনোটাই কিন্তু পূর্ণ মাত্রায় বিতর্কহীন ছিল না। এবং আমার কাছে মনে হচ্ছে, বা আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, এবারের বিপিএলে অন্তত মনিটারি কোনো প্রবলেম হবে না। আপনি এর আগে যে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে যেরকম সমস্যা তৈরি হয়েছিল, ইভেন আপনি মেন্টর কাউকে এনেছেন তাকে টাকাটা দেওয়া হয় নাই, ইভেন আপনি যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এনেছেন তার টাকাটাও দেওয়া হয়নি। আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি নিজেই মিডিয়া ম্যানেজার হিসেবে পেমেন্ট পাইনি, তো আমি আপনার সামনেই বলতেছি আমি পেমেন্ট পাইনি। বাট এবার যদি আপনি মিডিয়া ম্যানেজার হন আপনি পেমেন্ট পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। আপনি দেখবেন যে এবার বিপিএল এ মনিটারি কোনো প্রবলেম হবে না, তবে প্রবলেম এমন একটা কিছু প্রবলেম হবে যে প্রবলেম এর আগে কখনোই আপনি দেখেননি।
এবং সেটা যদি নতুন কোনো সমস্যা রাইট, সেটা যদি না হয় আপনি তাহলে দেখবেন যে আপনি বিপিএলটা তাহলে আমার মনে হয় যে জমবে না। বিপিএল আসলে বিতর্কহীন ছাড়া আমরা কোনো সময় দেখিনি। জি, আপনারা আইএমজি কে দায়িত্ব দিয়েছেন। আইএমজি এবং আইএমজির এক্সাক্ট কাজটা কি আসলে হবে বিপিএল একটু যদি ব্রিফলি বলতেন। এরা আমরা যেটা যখন এটা লাস্ট বোর্ডের ডিসিশন, হ্যাঁ, লাস্ট বোর্ডে যখন এই যে আমরা ড্রয়িং বোর্ডে গিয়ে যখন সব আলোচনা করা হলো যে বিপিএলটায় কি কি সমস্যা, কেস স্টাডির মতো করেছি আমরা কি কি সমস্যা। তো প্রথম সমস্যা হয়েছে যে আমরা এক্সপিরিয়েন্স দরকার আমাদের আরও কিভাবে এটা অ্যাভয়েড করা যায়। আমার কথাটা বলছেন। এখন আইএমজি যদি যেরকম আপনি দেখেন আইপিএলে আইএমজি কত বছর চালিয়েছে, ওরা একটা সেট করে তারপরে লোকাল ম্যানেজমেন্টের কাছে ইন্ডিয়ান ম্যানেজমেন্টের কাছে ছেড়ে দিয়েছে। কিন্তু দি স্ট্যান্ডার্ড অফ ডকুমেন্টেশন, ক্রস চেকিং, এইসব স্ট্যান্ডার্ড কিন্তু আপনার এইসব বড়, ওরা তো প্রফেশনাল দিয়ে চালায়। সো আমরা চাচ্ছি যে ওইটাই আমাদের কাছে যদি ওনারা অ্যাডভাইস করে ওইটার উপরে আমাদের লোকাল এক্সপিরিয়েন্স দিয়ে একটা, মানে 100% পারফেক্ট তো হতে পারবো না, 90% পারফেক্ট যদি হতে পারি, সেটা ছিল আগের বোর্ডের চিন্তা। আমরা কিন্তু ওই বোর্ডের কন্টিনিউশন করছি। কিন্তু এইখানে আবার সমস্যা হচ্ছে কি, ওরা কিন্তু 7-8 মাসের একটা প্রোগ্রাম দিয়েছে। ওরা কিন্তু বলেছে যে আমরা ট্রফি লোগো চেঞ্জ করব, ট্রফি টোর করব, তারপরে আপনার অনেক কিছু আছে। কারণ ব্র্যান্ডিংটা যেটা হচ্ছে আমাদের বিপিএল এর ইমেজ সংকটে আছি। নর্মালি আপনি শুধু দেখেন আইপিএল এর কি হয়েছে, ব্র্যান্ডটা হ্যাজ বিকাম আ বিগ। আপনি 7-8 মাসের কথা বলছেন, একদম ছোট্ট করে একটু জানতে চাই, এটা ব্রেকের সময় হয়ে গেছে, এই অল্প সময়ে এই আসরে তারা আছে আমাদের সাথে? হ্যাঁ আছে, ইন আ স্মলার স্কেল। কারণ আমি তো যেই পেমেন্টটা ওনারা 7-8 মাসে নিবে কায়সার ভাই, সেই পেমেন্টটা তো আমি দিচ্ছি না। সে এই 1 মাসে ওই সব পুরো কাজ করতেই পারবে না। তো সুতরাং আমরা যেটা করেছি, নতুন করে চুক্তি করেছেন, নতুন করে যেটার ডিসকাশনে আমরা করেছি যে 3 বছর আমরা নেক্সট ইয়ার থেকে 7 মাস ধরে 3 বছরে চেঞ্জেসটা বেশি দেখবেন নেক্সট সিজন থেকে একদম প্রফেশনাল রান। এই বছর আমাদের 2টা টার্গেট, একটা হচ্ছে অ্যান্টি কারাপশন, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। আমি আরেকটু জিনিস যোগ করে দিই এখানে, কায়সার একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসতে হবে। আমাদের সাথে রয়েছেন কায়সার এবং ইফতেখার মিঠু। খেলার আড্ডার সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি আরো আলোচনা নিয়ে। আপনারা দেখছেন খেলার আড্ডা। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ উইন্ডিজ টি20 সিরিজ, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। এই আলোচনা শেষ হয়ে গেছে। নতুন মোড়কে বিপিএল সফল হবে কতটা। আমাদের সাথে রয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। এই যে স্বাধীন তদন্ত কমিশনের একটা রিপোর্ট নিয়ে আপনি গতকাল একটা স্টেটমেন্ট দিয়েছেন যে মানে আনটিল প্রুভেন গিলটি তাদেরকে আসলে খেলা থেকে বাইরে রাখা যাবে না। কিন্তু এটা নিয়ে যারা ক্রিকেট ফ্যান রয়েছে তাদের একটা আলোচনা হচ্ছে, যেহেতু নাম এসেছে কোথাও না কোথাও, তো মানে ঘটনা তো যেহেতু ঘটেছে, কোথাও না কোথাও তারা সম্পৃক্ত থাকতেই পারে। আরও একটা সুযোগ দিলে তো তারা আরও একবার ফিক্সিং বলেন, স্পট ফিক্সিং বলেন, এগুলো করার সুযোগ পাবে। ওটাও আপনারা ভেবেছেন কিনা যখন এই সিদ্ধান্ত নিয়েছেন? দেখেন, হ্যাঁ, এখন হচ্ছে কি ওদের রেড ক্যাটাগরিতে ফেলে দিতে হবে, আমার কথাটা বোঝেন। কিন্তু আবার এটাও তো, আমি যদি কায়সার ভাইয়ের আমার নাম আসে বা কায়সার ভাইয়ের নাম আসে, আনটিল প্রুভেন গিলটি, হয়তো আমি আর কায়সার ভাই কথার কথা বলতেছি যে কায়সার ভাই একটা ফিক্সার, আমার সাথে কোনো ছবি আছে, এইটার বেসিসে কোনো নাম চলে আসছে। কিন্তু আমার তো আত্মপক্ষ সমর্থনের করতে হবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট এইসব চেক করতে হবে। আইসিসির কিন্তু একটা প্রসিডিওর আছে, আমরা কিন্তু প্রসিডিওরের বাইরে যেতে চাচ্ছি না। আমরা যদি প্রসিডিওরের বাইরে যাই তখন কেসটা কিন্তু উইক হয়ে যাবে, এটা বুঝছেন। যেটা আমার বলার চেষ্টা করছি, আজকে যদি ওনার নাম এসে থাকে তার মানে উনি কিন্তু র্যাডারের মধ্যে হয়ে গেল, কিন্তু আমি ওকে এখনই বাদ দিতে পারছি না। প্লেয়ারদের কথা আমি বলছি, রাডারে রাখছি। আমার তো প্রথম কাজ হচ্ছে রাডারে কিন্তু চলে এসছে। হ্যাঁ, এখন রাডারে করেছে যাতে ওকে আর একদম সব সময় আমরা মনিটরে রাখা হবে স্পেশালি। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এটাকে, এই ডকুমেন্টটাকে ইভেন আমরা বোর্ড ডিরেক্টররাও দেখিনি। হ্যাঁ, করা হয়েছে কি, এই বোর্ডটা সিল করে অ্যালেক্স মার্শালের কাছে পাঠিয়ে দিয়েছি। হি ইজ ফর্মার আইজি পুলিশ অফ UK and he has worked 9 years, ও স্ট্যাবলিশ করছে কিন্তু অ্যান্টি কারাপশন ইন ICC। এর থেকে ভালো কনসালটেন্ট আপনি পাবেন না। তো আমরা এই জিনিসটা পাঠিয়ে দেওয়া হয়েছে দুবাইতে, সে এখন এটা পড়ে
নেক্সট কোর্স অফ অ্যাকশন আছে, কিন্তু এটা আইসিসির প্রসিডিউরের মধ্যে আছে। সেই নেক্সট করে তারপরে আপনার যাদের নাম সলিড প্রমাণে পাওয়া যাবে তাদের তো আপনার অটোমেটিকলি বোর্ড ইজ একদম ক্রিস্টালকে জিরো টলারেন্স। জি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। এমএমকে স্যার 30 সেকেন্ডস আপনার কাছে জানতে চাই এই বিষয়টা নিয়ে, যেটা বলেছেন এই যে স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট, এই রিপোর্টের প্রক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা অ্যালেক্স মার্শালের কাছে গিয়েছে। এখন বিষয়টা হলো যে অ্যালেক্স মার্শাল কি শুধুমাত্র ওই রিপোর্টের ভিত্তিতে নিজের একটা সিদ্ধান্ত নেবেন, নাকি তিনি যাদের নাম এখানে এসেছে তাদের সাথে নিজে আবার ফার্দার ইনভেস্টিগেশন করবেন? ফার্দার ইনভেস্টিগেশন করা, আপনি যদি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যান, কংক্রিট এবং ভালো সিদ্ধান্ত নিতে যান, তাহলে আমি অবশ্যই মনে করি যে আপনাকে আবার তাদের সাথে কথা বলতে হবে যাদের নামটা এখানে এসেছে। শুধুমাত্র একটা রিপোর্টে কারো নাম এসেছে এবং তার সাথে যদি আপনি নিজে কথা না বলেন, তাকে সুযোগটা না দেন, তাহলে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ওয়ান সাইডেড একটা সিদ্ধান্তের মতো হয়ে যাচ্ছে। কারেক্ট। তো যেহেতু আপনি অভিযোগ এসেছে, যে তাকে কিন্তু সুযোগটা দিতে হবে নিজেকে জাস্টিফাইড করার জন্য বা নিজের মন্তব্য দেওয়ার জন্য এখানে। আর যদি সেটা না হয় তাহলে একতরফাভাবে করলে কি প্রবলেম হয় সেটা কিন্তু এর আগে আমরা কিন্তু দেখেছি। যেমন পাকিস্তানের সেলিম মালিক কিন্তু আপনি পরে মামলা করেছিলেন, এখানেও আবার অনেকে মামলা করতে পারবেন, কারণ এটা তাদের ক্যারিয়ারের বিষয়। তো যেটাই হোক সেটা যেন খুব সুন্দর এবং কংক্রিট কায়দায় যেন হয়। ইফতেখার মিঠু, যেই টিমগুলো আসবে যারা আবেদন করেছে, যে 9টা প্রতিষ্ঠানকে আপনারা রেখেছেন আলোচনায়, যারাই আসুক না কেন এরা সবাই কম বেশি নতুন, একজন দুজন বাদ দিয়ে হয়তো, একটা দুটা প্রতিষ্ঠান বাদ দিয়ে হয়তো, এদেরকে হেল্প করার ক্ষেত্রে, কারণ টিম চালানো চাইলেই তো টিম চালানো যায় না, একটা বিপিএল এ টিম চালানো মানে ইটস এ বিগ থিং। বোর্ড কি কোনো রকম সহায়তা করবে কিনা? বোর্ড তো উই আর ওপেন উইথ অ্যাডভাইস। আমরা কিন্তু কালকের মিটিংয়ে বলে দিয়েছি যে আমার কাছে যখন মাইকটা দিয়েছি, আমি দেখেন আপনারা কিন্তু এটা লাইটলি নিয়েন না। আপনার ফাইন্যান্সিয়াল সাইড একটা, আরেকটা হচ্ছে ক্রিকেটিং সাইড, আপনার আরেকটা হচ্ছে মিডিয়া সাইড। আপনার মিডিয়ার হ্যান্ডেল করে, আপনি যদি মনে করেন যে মিডিয়ার হ্যান্ডেল করার লোক নাই, আপনি টিম চালিয়ে যাবেন, ইটস নট ইজি। সো সব কিছু কিন্তু বল বয়, আপনার ট্রেনার, সবই লাগবে। কিন্তু এটা কিন্তু একটা, যদি যারা ক্রিকেটিং ব্যাগ, এখন যদি আছে কাইসার ভাই একটা ইয়ের মালিক হতো, তাহলে উনি কিন্তু এতদিন ধরে, গত 40 বছর ধরে একই রকম দেখছি, যদিও চুলটা পাকা ছাড়া, হ্যাঁ। সো এখন তাহলে কিন্তু ওনাকে বুঝাতে হতো না। কিন্তু আমরা উই আর ওপেন, যে আমাদের কাছে যদি আসে হেল্প চাই, আমরা অ্যাডভাইস দেবেন, অ্যাডভাইস দিতে আপনারা রাজি আছেন। লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে 5 বছরের জন্য আপনারা ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়ে দিচ্ছেন। 5 বছর বাংলাদেশে একটা বিপিএল দল টানার মতো যারা আবেদন করেছে, তারা ফিনান্সিয়ালি কি দে আর স্টেবল এনাফ? এটা একটা বিষয়। আরেকটা বিষয়, তারা মানসিকভাবে চায় কিনা? শুনেন, মানসিকভাবে চাই বলেই এসেছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি ওয়েদার দে আর প্রিপেয়ার্ড অর নট, এটা তো তারাই বলতে পারবে। কিন্তু সেই জন্যই আমরা অপশন রাখছি যে আপনি 3 মাসের নোটিসে কিন্তু টিমটাকে ছেড়ে দিতে পারবেন। তখন আমরা নতুন একটা ওনার আবার নাম পরিবর্তন করতে পারবেন না, নাম পরিবর্তন। কারণ আমরা যেটা হচ্ছে, আমরা দেখলাম অন্যান্য পিএসএলটির সাথে কথা বলে, যে বিপিএল যেরকম একটা ব্র্যান্ড, আপনার ধরেন রাজশাহী ক্যাপিটালস একটা যদি ব্র্যান্ড হিসাবে তৈরি হয়, তাহলেই লোকজন ইন্টারেস্টেড। আমাদের আসলে বিপিএল নিয়ে আরো একটা শো করতে হবে, অনেক বিষয় রয়েছে। ধন্যবাদ ইফতেখার মিঠু, ধন্যবাদ এমএম কায়সার আমাদের সাথে